পৃথিবী একটি বিশাল টেবিলের মতো, সেই টেবিলের চারপাশে বসা সব দেশের হাত প্রায়শই আমরা বুঝি না তারা কিভাবে নিজেদের শক্তি এবং পদক্ষেপ নাড়াচাড়া করছে, কিন্তু একটি জিনিস একেবারে স্পষ্ট, এই হাতগুলোর অনেকটাই পরমাণুর বোতামের দিকে ওঠানামা করছে। আমরা জানি বিশ্বের প্রধান শক্তিগুলো যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন শুধু তাদের সেনা বা অর্থনৈতিক প্রভাবের কারণে নয়, পরমাণু অস্ত্র তাদেরকে বিশ্বের রাজনীতিতে এমন এক স্থিতিশীল কিন্তু ভয়ঙ্কর প্রভাবশালী কেন্দ্র বানিয়েছে যেখানে অন্য দেশগুলো সরাসরি সংঘাতের দিকে এগোতে সাহস পায় না। এটা কোনো শীতল যুদ্ধের দুর্গম ইতিহাসের গল্প নয়, এটি আজকের বাস্তবতা, রিয়ালিটি। এখানে কাজ করছে যৌক্তিক ভয়, কূটনৈতিক জটিলতা, আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক হিসাব নিকাশ, যা এমন এক নিখুঁত ভারসাম্য তৈরি করেছে যে বড় শক্তির সঙ্গে সরাসরি সংঘাত মানে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আমরা দেখব কেন কেউ যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চীনের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। তারা জানে বিশেষ করে রাশিয়ার সঙ্গে যদি জড়াও তাহলে তোমাকে তারা হুররা করে দিবে। আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন। আমরা জানবো কারা কোথা থেকে আমাদের সঙ্গে এই রহস্য উন্মোচন করছেন। চলুন আজকের বিশেষ পর্ব শুরু করা যাক। এবার আমরা নামবো সেই গভীরে যেখানে ধ্বংসের বোতাম, রাষ্ট্রের কৌশল এবং বিশ্ব শক্তির ভারসাম্য একসঙ্গে মিলেমিশে তৈরি করে এক অভূতপূর্ব গল্প। আপনাদের সঙ্গে আমরা ভেঙে দেখব সেই গোপন ভারসাম্য যা পৃথিবীর শান্তি ধরে রাখে, যেখানে সাহসের সীমা, যৌক্তিক ভয় এবং পরমাণু ক্ষমতা একসঙ্গে কাজ করে। একবার কল্পনা করুন, একটি দেশ সাহস করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু করছে। এটা আপনি ইমাজিন করেন, কল্পনা করেন, বাস্তবে এটা মেনে নেবেন না। প্রথমে মনে হয় এটা শুধু সামরিক শক্তির লড়াই, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় যে লড়াই চলছে তা শুধু বন্দুক বা ট্যাঙ্কের নয়, ড্রোন বা আর্টিলারির নয়, এটি এক ধরনের অস্তিত্বের লড়াই। পুরো দেশের শহর, নাগরিক, অর্থনীতি এবং ভবিষ্যৎ সবই ঝুঁকির মুখে পড়বে। এখন যদি আমরা রাশিয়ার কথা ভাবি অথবা চীনের কথা, পরিস্থিতি একই রকম। এই তিনটি পরমাণু শক্তিধর দেশ শুধু দেশ নয়, তারা এমন এক জায়গায় যেখানে একটি ভুল পদক্ষেপ মুহূর্তের মধ্যে ধ্বংসের ঝুঁকি তৈরি করতে পারে। এই ভয় জন্ম দিয়েছে এক অদৃশ্যনীয় মিউচুয়াল অ্যাসিউরড ডিস্ট্রাকশন। সংক্ষেপে এটি হলো এমন এক নীতিগত থামা যেখানে কেউ জানে যদি তুমি আমাকে আঘাত করো আমি তোমাকে ধ্বংস করে দেব এবং শেষ পর্যন্ত তোমার অস্তিত্ব কোথাও খুঁজে পাবে না। ইতিহাসের ছোট ছোট সংঘাতের পিছনে আমরা প্রায়শই এই থামাটিকে দেখি। আমরা ভাবতে থাকি এই তো যুদ্ধ লাগলো, এই তো যুদ্ধ লাগলো, কিন্তু এই যে এই থিমটা কাজ করে তখন আর কেউ যুদ্ধে জড়ায় না। কোন দেশ কখনোই সহজে এই ত্রয়ীর সঙ্গে বড় যুদ্ধের পথে যায় না, কারণ ঝুঁকি এত বড় যে জয়কেও অস্বস্তিকর করে তোলে। এটাই মূল কারণ যে এই তিন মহাশক্তির বিরুদ্ধে কোনো রাষ্ট্র সরাসরি লড়াই করার সাহস করে না, কারণ পরিণতি শুধুই এক, সেটা অনিবার্য বিপর্যয়। রাশিয়ার দিকে একটু ফোকাস করি। রাশিয়ার দিকে তাকালে দৃশ্যটা আরো স্পষ্ট হয়ে যাবে, পানির মতো স্বচ্ছ। ইউক্রেন যে লোভে ন্যাটোর দরজায় হাত বাড়িয়েছিল, আজ সেই সিদ্ধান্তের মূল্য হারে হারে টের পাচ্ছে তারা। ৩.৫ বছর ধরে জেলেনস্কি উপলব্ধি করছেন একটি ভুল পদক্ষেপ কিভাবে একটি জাতির সুরক্ষা ও স্থিতিশীলতাকে বিপদের মুখে ফেলে দিতে পারে। এই বোকা জেলেনস্কির কারণে রাশিয়া যেন সে বিশাল ছায়া যা প্রতিটি নীতিগত ভুলে তাদের উপর চাপ সৃষ্টি করে। ইউক্রেনের প্রয়োজন ছিল কৌশল, ধৈর্য এবং বৈশ্বিক সমঝোতার পথ, কিন্তু ন্যাটোতে যাওয়ার লোভ সেই রূপরেখা ভেঙে দিয়েছে। আজ সেই ভুলের ফলাফলের প্রভাব চোখে ওর সামনে স্পষ্ট। আবার আমরা একটু কল্পনা করুন রাতের আকাশে উড়ে যাচ্ছে নিউজিল্যান্ডের একটি ছোট্ট বন্দর শহরের বাতি। আমি রাতের আকাশ কেন বললাম টের পাবেন। আর ২১ শতকের আন্তর্জাতিক বাজারে হঠাৎ যেন চেঁচামেচি শুরু হলো। কেউ ভাবতে পারে যুদ্ধ মানে শুধু গোলা বারুদ আর ট্যাঙ্কের টোল, কিন্তু বাস্তবতা অনেক গভীরে। একটি ছোট্ট ভুল হিসাব, একটি সীমান্ত উত্তেজনা অথবা রাজনৈতিক অপচেষ্টা, এগুলো পর্যায়ক্রমে তিনটি মহাশক্তির সঙ্গে সংঘাতের ঝুঁকি তৈরি করে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মতো দেশগুলোতে এমন সংঘাত মানে এক সেকেন্ডের মধ্যে গোটা বিশ্ববাজার
কেঁপে উঠবে, ভূমিকম্প হবে, আপনি পালানোর জায়গা পাবেন না। স্টক এক্সচেঞ্জের কথা আমরা বলি, পুঁজিবাজার বলি, স্ক্রিনে ঝলমল করে লাল রং, তার মানে সব ডাউন। বিনিয়োগকারীরা হকচকিয়ে মাথায় হাত দিবে, ও মাই গড, সব পড়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। জ্বালানির দাম আকাশ ছোঁয়া হয়, তেলের পাইপলাইনের ছন্দ ভেঙে যায় এবং শস্যের মূল্য ওঠানামা করে, সাধারণ মানুষকে চরম দুশ্চিন্তায় ফেলে। আপনি বাজারে ব্যাগ নিয়ে যাবেন, ব্যাগের একটা কোনাও ভরবে না, মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে চলে যাবে। এভাবে বৈশ্বিক সরবরাহ চেইন থমকে যাবে। চিপ থেকে শুরু করে খাদ্য, ধাতু এবং ওষুধ সবকিছু অনিশ্চয়তার বৃত্তে আটকে যাবে। আপনার জ্বর হয়েছে, আপনি ফার্মেসিতে যাবেন, আপনি না পাবেন না, আপনি জ্বরের ওষুধ পাবেন না। এই ধরনের এত বিপর্যয় হবে আপনি যদি বড় রাষ্ট্রগুলোর সঙ্গে যুদ্ধে জড়ান। আপনি সিংহের, আপনি বাঘের লেজে যদি কান চুলকাতে যান, এই অবস্থা হবে। কারণ জেলেনস্কি সেই ভুলটা করেছিল, শিয়াল হয়েছে, বাঘ পুতিনের লেজ দিয়ে কান চুলকাতে গিয়েছিল, এবং সেটা আরেক শিয়াল ন্যাটোর কথা শুনে। এখন তাদের অবস্থা কি সারা বিশ্ববাসী জানে। ছোট রাষ্ট্রগুলো সেই ঝড়ের মাঝে নিজেদের অর্থনীতি রক্ষা করতে বাধ্য হয়, তারা প্রতিক্রিয়াশীল হয়, কারণ সরাসরি সংঘাত মানে নিজস্ব অর্থনীতি, নাগরিক নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার সম্পূর্ণ ক্ষয়। যুদ্ধ কেবল মিলিটারি কৌশল নয়, না বোকা না, এটা কিন্তু না, এটি একটি বিশ্বব্যাপী অর্থনৈতিক এবং মানবিক ঝড়ের সূচনা। ওই ঝড় আসছে 10 নম্বর সিগন্যাল। এখানে বোঝা যায় কেন কোন রাষ্ট্র সরাসরি 3 মহাশক্তির পথে ঝুঁকি নেয় না, কারণ এটি আর যুদ্ধ থাকে না, এটি বিশ্বের সমস্ত অর্থনীতি, মানব জীবন এবং নিরাপত্তার উপর এক একটা ঝাঁকুনি দেয়, ঝাঁকুনির গল্প। এই দেশগুলো কেবল সৈন্যবাহিনী নয়, তারা কূটনৈতিক জাল বুনে রেখেছে, আন্তর্জাতিক সংস্থার শক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। জাতিসংঘ থেকে শুরু করে ন্যাটো এবং অন্যান্য বিশ্বমঞ্চে যে কোনো আক্রমণ বা হুমকি মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক প্রতিবাদ ও অবরোধের ঝুঁকি তৈরি করে। শুধু ন্যাটোর কথা বললে হবে না, এসিও, ব্রিক্স সবগুলো তখন সচল হয়ে যায়, তাই পালানোর জায়গা নেই। তাই সরাসরি যুদ্ধের চেয়ে অনেক বেশি নিরাপদ কৌশল হলো কূটনৈতিক চাপ সৃষ্টি করুন এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে লক্ষ্য অর্জন করুন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এগুলোও ব্যর্থ হয়। আমরা দেখে আসছি 4 বছরে রাশিয়ার উপরে এগুলো প্রয়োগ হচ্ছে না, কারণ ওই 3টা দেশের মধ্যে রাশিয়া এক, যুক্তরাষ্ট্র তার পিছনে লাগলেও কোনো লাভ হচ্ছে না। বিশ্বজ প্রযুক্তি জালে বাধা, প্রতিটি চিপ, প্রতিটি রেয়ার আর্থ এলিমেন্ট, প্রতিটি উপগ্রহ এবং এনার্জি নেটওয়ার্ক সবকিছু আন্তর্জাতিকভাবে জড়িয়ে আছে। একটি দেশের উপর সরাসরি আক্রমণ মানে শুধু তার ক্ষতি নয়, এটি সমগ্র বিশ্বের প্রযুক্তি উৎপাদনের শৃঙ্খলকে অচল করে দিতে পারে। বিশ্বের নির্ভরতার এই গভীরতা একরকম অদৃশ্য সীমা স্থাপন করেছে, যেখানে বড় যুদ্ধের পথ বেছে নেওয়া প্রায় অসম্ভব। যে কোনো রাষ্ট্র যদি সরাসরি পরমাণু শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে লড়াই করে, তাহলে এটা শুধু সেনা নয়, পুরো জাতিকে বিপন্ন করে। নাগরিকদের মৃত্যু, শহরের ধ্বংস, অভ্যন্তরীণ রাজনৈতিক বিপর্যয়, এসব জটিল প্রতিক্রিয়া এমন যা কোনো সরকার সহজে মোকাবিলা করতে চায় না। এই অবস্থায় হচ্ছে ইউক্রেনের, এই অবস্থা হচ্ছে জেলেনস্কির, এই অবস্থা হচ্ছে ন্যাটোর দেশের বাকি দেশগুলোরও এই অবস্থা হবে। একটু ওয়েট করেন। ধরা যাক একটি ছোট্ট দেশ চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা বাড়ালো, যেমন তাইওয়ান মাঝে মাঝে লাভ দেয়, এবার কোলাবাগের মতো লাভ দেয় ট্যাং ট্যাং করে। প্রাথমিকভাবে তারা মনে করে এটি কৌশলগত জেতা, কিন্তু মুহূর্তের মধ্যে বিশ্বায়িত অর্থনীতির ধাক্কাটা এসে লাগে একদম ঠিক এইভাবে। তেল ও ধাতুর দাম আকাশচুম্বী হয়, তাদের মুদ্রার মান ভাঙনের দিকে যায়, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মধ্যে পড়ে, রাজনৈতিক চাপ, সামাজিক উদ্বেগ, জনগণের অবস্থা সব মিলে দেশটা পড়ে অচল অবস্থায়। শেষ পর্যন্ত ছোট দেশ বুঝতে পারে এই ঝুঁকি এবং ক্ষতি এত বড় যে সরাসরি সংঘাত করা যৌক্তিক কোনো উপায় হতে পারে না। ইতিহাসের অনেক গল্পের মতো এটা শুধু স্থান ও নাম বদলায়, কিন্তু শিক্ষাটা চিরকাল অক্ষত। যুদ্ধ নয়, বিবেচনা ও যৌক্তিকতা মানুষকে বাঁচিয়ে দেয়। যারা ভাবেন সামরিক শক্তি এবং হুমকি দিয়ে বিশ্বকে নিয়ন্ত্রণ করা সম্ভব, তারা ভুল করছেন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের সঙ্গে কোনো রাষ্ট্র সরাসরি পরমাণু যুদ্ধে জড়াতে চায় না, কারণ সেখানে কোনো বিজয় নেই, শুধু ধ্বংস এবং অনিশ্চয়তা। এটি একটি শক্তিশালী বাস্তবতা। পরমাণু অস্ত্র কেবল ধ্বংসের হুমকি নয়, এটি কূটনৈতিক ভারসাম্য, অর্থনৈতিক নিরাপত্তা এবং মানব জীবনের সুরক্ষা নিশ্চিত করা একটি অপরিহার্য মাধ্যম। আজকের বিশ্বে শক্তি তখনই প্রমাণ হয় যখন রাষ্ট্রগুলো যৌক্তিকভাবে ঝুঁকি এড়িয়ে যায়। যুদ্ধ নয়, কূটনৈতিক এবং অর্থনৈতিক সুরক্ষা বেছে নেওয়া হয়। যে কেউ তাদের দিকে সরাসরি হাত বাড়ায়, সে শুধু নিজের ধ্বংসের চাবি হাতে রাখে। এই ভয় এবং যৌক্তিক হিসাব নিকাশ একমাত্র কারণ যে কেউ সরাসরি যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চীনের সঙ্গে পরমাণু যুদ্ধের পথে যায় না।
আমাদের এই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনারা কোন দেশ, কোন বিভাগ, কোন জেলা, উপজেলা, গ্রাম বা এলাকা কোথা থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাও জানাতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করুন, বেশি বেশি লাইক করুন, বেশি বেশি কমেন্ট করুন। আপনাদের প্রতিক্রিয়ায় আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা ভবিষ্যতের জন্য। আমি কাজল হায়দার আজকের মতো এখানে শেষ করছি, কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও হাজির হব ইনশাল্লাহ। থাকবে একেবারে নতুন টপিক আর গভীর বিশ্লেষণ ও বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।